নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে যন্তর মন্তর থেকে রাজপথ, 2026-এ প্রশ্নপত্র ফাঁস ও দেশব্যাপী ছাত্র আন্দোলন, ক্রিস্টোফার নোলানের ওডিসি। 2026 সালের জুন মাস থেকে ভারতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসইর রেজাল্ট মূল্যায়নের অনিয়মকে কেন্দ্র করে এক নজিরবিহীন দেশব্যাপী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। নয়াদিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ আজ ভারতের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। তরুণ জেন জি পরীক্ষার্থী, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক নাগরিক সমাজের এই যৌথ আন্দোলন ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছে নমনীয় হতে। এ বিষয়ে জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। শিক্ষাই জাতির ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের মূল স্তম্ভ যদি অনিয়ম ও দুর্নীতির মেঘে ঢেকে যায়, তবে যুব সমাজের জেগে ওঠা অনিবার্য হয়ে পড়ে। 2026 সালের মাঝামাঝি সময়ে ভারতের শিক্ষা ব্যবস্থায় নেমে আসা ঘোর অন্ধকার দূর করতে দেশের তরুণ প্রজন্ম যে আন্দোলনের মশাল জ্বালিয়েছিল, তা রূপ নিয়েছিল এক অভূতপূর্ব ঐতিহাসিক গণজাগরণে। রাজপথ থেকে শুরু হওয়া সেই ক্ষোভ দেখতে দেখতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের কোনায় কোনায়। এই সংগ্রাম ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 2026 সালের 6 জুন নয়াদিল্লির যন্তর মন্তরে প্রথম যখন কতিপয় শিক্ষার্থী জমায়েত হন, তখন কেউ ভাবেনি এটি ভারতের আধুনিক ইতিহাসে অন্যতম দীর্ঘ ও প্রভাব বিস্তারকারী ছাত্র আন্দোলনে পরিণত হবে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস হওয়ায় তরুণদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। এর সঙ্গে যোগ হয় সিবিএসইর অন স্কিন মার্কিং ব্যবস্থার ত্রুটি। এর পরিপ্রেক্ষিতে ককরোচ জনতা পার্টি এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলি লাখো লাখো জেন জি শিক্ষার্থী একই প্ল্যাটফর্মে জড়ো হতে শুরু করে। তাদের মূল দাবিগুলি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট ও অন্যান্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মিত তদন্ত, প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার এবং পরীক্ষায় অনিয়ম ও বিতর্ককে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোকে ক্ষতিপূরণ দান। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া অবস্থানের আঁচ খুব দ্রুতই প্রয়াগরাজ, পাটনা, কলকাতা ও চেন্নাইয়ের মতো শহরগুলিতে ছড়িয়ে পড়ে। 28 জুন লাদাখের খ্যাতনামা শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের সমর্থনে আন্দোলনস্থলে যোগ দিয়ে আন্দোলনটিকে এক নতুন শক্তি প্রদান করেন। প্রতিবাদের উত্তাপ চরমে পৌঁছয় 20 জুলাই, যখন হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ সংসদ ভবনের উদ্দেশ্যে সংসদ অভিযান পদযাত্রার ডাক দেন। রাজপথে পুলিশি ব্যারিকেড, টিয়ার গ্যাসের সেল এবং তীব্র লাঠিচার্জেও শিক্ষার্থীদের অদম্য জেদ দমানো যায়নি। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী ও পুলিশ কর্মী আহত হন। বহু আন্দোলনকারীকে পুলিশ তুলে নিয়ে যায় এবং যন্তর মন্তরের অস্থায়ী মঞ্চ ভেঙে দেওয়া হয়। টানা আন্দোলনের চাপে অবশেষে কেন্দ্র সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। 25 জুলাই 2026 কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগপত্র জমা দেন, যা অবিলম্বে গৃহীত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় নতুন মন্ত্রী প্রহ্লাদ যোশীকে। বিজয়োল্লাসের মধ্য দিয়ে আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন। 2026 সালের এই ছাত্র আন্দোলন ভারতের ইতিহাসে গণতান্ত্রিক প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করল। তরুণদের একতা এবং রাজপথ ও ডিজিটাল মাধ্যমে গড়ে তোলা টানা আন্দোলন দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার পাশাপাশি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে।
আমাদের মহাভারত নিয়ে বলা হয়, যা নেই ভারতে তা নেই ভারতে। আর গ্রিক কবি হোমারের অপর একটি মহাকাব্য ওডিসি অবলম্বন করে ক্রিস্টোফার নোলান যে ছবিটি বানিয়েছেন, তার মধ্যে সমগ্র বিশ্বের মানব সভ্যতার ঘাত প্রতিঘাতের রূপক তৈরি করেছেন যেন। আজও পৃথিবীর কোনায় কোনায় যুদ্ধ হচ্ছে, অকাতরে মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ আশ্রয়ের খুঁজে ঘুরে বেড়াচ্ছে। নোলানের ছবি জুড়ে ওডেসিয়াস ঘরে ফেরার তাগিদে যেসব দ্বন্দ্বের সম্মুখীন হতে থাকে, সেই যাত্রায় আমরা কোথায় অবস্থান করি, কোন চেতনার পরিচয় পাই, জেনে নেব প্রতিবেদনে। হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ওডিসি মুক্তি পেয়েছে গত 17 জুলাই। এখনও পর্যন্ত নোলান পরিচালিত ছবিগুলির মধ্যে সর্বাধিক বাজেটের ছবি, যার আর্থিক মূল্য $250 মিলিয়ন। ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই দর্শকের জনপ্রিয়তার নিরিখে বাজেটের ওপর লাভ করতে শুরু করে দিয়েছে এই ছবি। ক্রিস্টোফার নোলানের আগের ছবি ওপেনহাইমার জনপ্রিয়তায় যেমন শীর্ষে উঠেছিল, তেমনই ছবির নির্মাণের কারিগরি দক্ষতা, কাহিনী পরিবেশনা সবকটি দিকেই অভিনবত্বের ছোঁয়া ছিল। এবারের ছবি ওডিসিতে তার অন্যথা হয়নি, বরং এই পৌরাণিক কাহিনী আখ্যানধর্মী বিষয়কে চলচ্চিত্র রূপদানের জন্য আরও বিস্তৃতভাবে ক্রিয়াকৌশল অবলম্বন করা হয়েছে। প্রায় 91 দিন ধরে এই ছবির শুটিং পর্ব চলেছে। শুটিং লোকেশন হিসাবে নির্বাচিত হয়েছিল 7টি দেশের বিভিন্ন জায়গা, কখনো মরক্কো বা স্কটল্যান্ডের সি বিচ, কখনো বা সাহারের মরু অঞ্চল, কখনো আবার ইটালি সিসিলি দিক থেকে লস অ্যাঞ্জেলসের স্টুডিও সেট ইত্যাদি জায়গায় শুটিং করা হয়েছে। এই ছবির অন্যতম ইউএসপি হলো আইম্যাক্স 70 মিলিমিটার ফিল্ম ক্যামেরাতে চিত্রগ্রহণ, যা ক্রিস্টোফার নোলান তার আগের ছবিতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছিলেন। এবার তা এতটাই দক্ষতার সাথে ব্যবহৃত হয়েছে যে ছবির দৃশ্যগত গুণমানের নজির তৈরি করেছে। ছবির চিত্রগ্রাহকের কাজ করেছেন হয়টে ভ্যান হয়েটমা। ওডিসি মহাকাব্যের আখ্যানধর্মী বর্ণনায় প্রাচীন গ্রিক সভ্যতার সামঞ্জস্যপূর্ণ টাইমলাইন মেনে আর্ট সেটিংয়ের ডিজাইন একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই ছবির প্রোডাকশন ডিজাইনার রুথ দে জং যথাযথভাবে এই কাজটি সম্পন্ন করেছেন। সুইডিশ মিউজিশিয়ান ও কম্পোজার লুডিক গোরানসন এই ছবিতে অনবদ্য সঙ্গীতের মুনশিয়ানা দেখিয়েছেন। প্রাচীন গ্রিক সভ্যতা থেকে যেসব যন্ত্রসঙ্গীতের প্রচলন ছিল, সেসবের ব্যবহারে এমন একটি পিস তিনি তৈরি করেছেন যা ছবির প্রেক্ষাপট ও ঘটনা প্রসঙ্গের সাথে অবিস্মরণীয়ভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। সঙ্গীতের পাশাপাশি শব্দ পরিকল্পনাতেও রিচার্ড কিং দুর্দান্ত কাজ করেছেন। আইম্যাক্স ফিল্ম ফরম্যাটে ও ডলবি অ্যাটমস কোয়ালিটির শব্দ প্রেক্ষাপটে দর্শক এই ছবির আলাদাই অনুভূতি পাবে। অভিজ্ঞ অভিনেতা ম্যাট ড্যামন তার অভিনয় গুণে ওডেসিয়াস চরিত্রটিকে অত্যন্ত বিশ্বাসযোগ্য ও আবেদনমূলক করে তুলেছেন। সেই সঙ্গে অ্যানি হ্যাথওয়ে, ইলিয়াড পেজ, রবার্ট প্যাটিসন, টম হল্যান্ড প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয়ের দ্বারা ছবিটিকে সমৃদ্ধ করে তুলেছেন। এবার আসি পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবিটির গল্পভাবনার কথায়। হোমারের ওডিসি অবলম্বন করে নির্মিত এই চিত্রনাট্যে পরিচালক মহাকাব্যিক সীমারেখা অতিক্রম করে তা কালের নিরিখেও প্রাসঙ্গিক করে তুলেছেন। ট্রয় নগরী ধ্বংসের বিভৎসতা, ওডেসিয়াসের গ্লানিবোধ, তার বাড়ি ফেরার অভিযানে অন্তহীন বাধা, সবকিছুর সাথে দর্শক সর্বাত্মকভাবে ঘটমান বাস্তবের সাথে সামঞ্জস্য খুঁজে পাবে। এই ছবির কাহিনী পরিবেশনার ভাষায় পৌরাণিক গাথায় উল্লেখিত দানবীয় সব চরিত্র, রাজনৈতিক ষড়যন্ত্র ইত্যাদি ঘটনাবলী দর্শকের অনুভূতির বিভিন্ন স্তরকে ছুঁয়ে যায়। তাই মহাকাব্যিক আখ্যান ওডিসি চলচ্চিত্র ওডিসির নির্মাণ কৌশলের মুনশিয়ানায় আরও বেশি অনুভবযোগ্য হয়ে উঠেছে। কলকাতার ঐতিহ্যবাহী হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি এখন নতুন বৈদ্যুতিক অবতারে ফিরছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও পয়েন্টো নামক একটি সংস্থা পুরনো ডিজেল অ্যাম্বাসেডরকে মাত্র 2.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার বিনিময়ে ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করছে। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং চার্জিংয়ের জন্য ব্যাটারি বদলের সুবিধাও রয়েছে। আগ্নেয়গিরি থেকে যে উত্তপ্ত লাভা, ছাই এবং ধোঁয়ার বদলে সোনাও বেরোতে পারে, কোশমিনকালেও কি শুনেছেন? এবং তাও 2-10 গ্রাম নয়, দুর্মূল্য সেই হলুদ ধাতু রোজ অন্তত 80 গ্রাম করে বেরোচ্ছে।
বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এ নিখাদ খাঁটি সোনা। এই অদ্ভুত কাণ্ডের উৎস আন্টার্কটিকার রস দ্বীপের মাউন্ট এরেবাস আগ্নেয়গিরি। এতদিন ধারণা ছিল সোশ্যাল মিডিয়া মানুষের বই পড়ার অভ্যেস কমিয়ে দিয়েছে। ছোট ছোট ভিডিও, দ্রুত স্ক্রল, মনোযোগের 12টা বাজিয়ে তরুণ প্রজন্মকে বই থেকে শতহস্ত দূরে সরিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এই অভিযোগকে ফুৎকারে উড়িয়ে সম্প্রতি জন্ম দিয়েছে নতুন এক প্রবণতার, যার নাম বুক স্ট্রিমিং। ডিজিটাল মিডিয়া শুধুই যে স্ক্রলিংয়ের জন্য নয়, বই পড়ার আগ্রহও ফিরিয়ে আনতে পারে সে। নতুন এই ট্রেন্ড যেন সেই বার্তায় স্বীকৃতি দিল। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।